ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। শুরু করছি আজকের সেশন। তো তোমরা প্রত্যেকেই জানো যে আমরা গত 20 বছরের অর্থাৎ 2000 থেকে 2019 পিএসসি ক্লার্কশিপের যতগুলো এক্সাম হয়েছে তার জিকে প্রশ্নোত্তর কিন্তু পর্ব আমরা শুরু করেছি। তো আমরা এই সমস্ত প্রশ্নগুলো যদি কভার করতে পারি এক্সামে কিন্তু এখান থেকে প্রচুর প্রশ্ন কিন্তু আমরা কমন পাবো। তো দেখো আজকের প্রথম প্রশ্ন, নাগার্জুন সাগর। নাগার্জুন সাগর একটি গুরুত্বপূর্ণ নদী পরিকল্পনা। তো এটি কোন নদীর জলধারাকে ব্যবহার করে? তো দেখো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন বি, কৃষ্ণা। এই কৃষ্ণা নদীতে কিন্তু এই নাগার্জুন সাগর বহুমুখী যে নদী পরিকল্পনা এটি কিন্তু রয়েছে এবং এক্সামে কিন্তু বহু পরিমাণে এই প্রশ্নটি দেখা যায়। এবারে আমরা কিছু গুরুত্বপূর্ণ নদীবাঁধ বা বহুমুখী নদী পরিকল্পনা সম্পর্কে একটু দেখে নেব। দেখো রিহান্দ বাঁধ ভীষণ পরিমাণে এক্সামে রিপিট করে এই প্রশ্নটি, যে রিহান্দ বাঁধ বা বহুমুখী পরিকল্পনা এটি কোন নদীতে অবস্থিত? তো এটি হচ্ছে গোবিন্দবল্লভ। নেক্সট, গোবিন্দসাগর। তো গোবিন্দসাগর এটি স্বতন্ত্র নদীতে কিন্তু অবস্থিত। নেক্সট দেখো গান্ধীসাগর, অবশ্যই গুরুত্বপূর্ণ, এক্সামে কিন্তু সবথেকে বেশি এই প্রশ্নটি আসে যে কোন নদীতে এই গান্ধীসাগর নদী পরিকল্পনাটি অবস্থিত। তো সেক্ষেত্রে অ্যান্সার করবে চম্বল নদী। নেক্সট দেখো রানা প্রতাপ সাগর, অপর একটি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এটি হচ্ছে চম্বল নদীতে। নেক্সট জওহর সাগর, এটিও কিন্তু চম্বল নদীতে। নেক্সট নাগার্জুন সাগর, যেটি আজকের প্রশ্নে ছিল, তো এটি কৃষ্ণা নদীতে এবং ফারাক্কা গঙ্গা নদীতে। তো এই সমস্ত বাঁধগুলি কিন্তু এক ঝলক তোমরা দেখে রেখো, এখান থেকে মাস্ট কিন্তু এক্সামে প্রশ্ন বিগত বছরে এসছে। নেক্সট দেখো ফারাক্কা জলধার নদীর প্রবাহকে প্রভাবিত করে। তো গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফারাক্কা জলধার। তো আমরা জানি যে ফারাক্কা যে জলধার যেটা ভাগীরথী নদীর উপর রয়েছে বা গঙ্গা নদীর উপর রয়েছে, তো এটি প্রভাবিত করে কোন নদীর জলকে? তো সঠিক উত্তর কিন্তু অপশন এ, পদ্মা। নেক্সট কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? তো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোনটি? তো দেখো এই প্রশ্নটি কিন্তু ডাব্লিউপি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট ছিল, তো সেখানেও কিন্তু এসেছিল। তো সঠিক উত্তর কিন্তু অপশন ডি, লবণের দ্রবণ। নেক্সট গতিশক্তি সম্পন্ন একটি বস্তুর বেগ দ্বিগুণ করা হলে গতিশক্তি কী হবে? দেখো যদি গতিশক্তি ই হয় এবং সেটিকে একটি বস্তুর ভরবেগকে দ্বিগুণ করা হয়েছে, তাহলে গতিশক্তি কী হবে? তো আমরা জানি ভরবেগ যেটা হয় সেটা কি হয়? গুণ আকারে বাড়ে। অর্থাৎ প্রথমে যদি 1 গুণ থাকে সেটা কি হবে? দ্বিগুণ হয়ে যাবে, এবং যেহেতু এটা দ্বিগুণ করা হয়েছে তো অবশ্যই কিন্তু এটা 4 গুণ হয়ে যাবে। অর্থাৎ অপশন বি কিন্তু সঠিক উত্তর। তো তোমরা যারা এই সমস্ত চ্যাপ্টারগুলো একটু ভালো করে দেখবে তাহলে কিন্তু বুঝতে পারবে। নেক্সট উত্তল লেন্স কর্তৃক বস্তুর আকার সমান আকারে প্রতিবিম্ব পেতে গেলে বস্তুটিকে নিম্নলিখিত কোন স্থানে রাখতে হবে? তো দেখো লেন্স বা দর্পণের যে গঠিত প্রতিবিম্ব, তো এখান থেকে কিন্তু এই প্রশ্নটি এসছে। তো দেখো উত্তল লেন্সের কর্তৃক যদি সমান আকারে প্রতিবিম্ব পেতে যায় তাহলে বস্তুটিকে নিম্নলিখিত কোন স্থানে রাখতে হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ দূরত্বে। নেক্সট ভারতের উপর অবস্থিত কোন রেখাটি? তো দেখো ভারতের উপর দিয়ে অর্থাৎ ভারতের মাঝখান দিয়ে একটি কিন্তু রেখা গেছে। তো কী সেই রেখাটি? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন সি, কর্কট ক্রান্তি রেখা। তো আমাদের ভারতবর্ষের মোট কিন্তু 8টি রাজ্য, মনে রাখবে এই 8টি রাজ্যের উপর দিয়ে কিন্তু এই কর্কট ক্রান্তি রেখা কিন্তু গিয়েছে। নেক্সট নদী থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, অশ্বক্ষুরাকৃতি হ্রদ। তো দেখো এই সমস্ত প্রশ্নগুলো তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে যে কোন জায়গা থেকে প্রশ্নগুলো কিন্তু এসছে। তো অবশ্যই দেখো নদীর যে সমস্ত ক্ষয়কার্য, তো এইখানে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিরূপ কিন্তু গঠিত হয়েছে। তো দেখো অশ্বক্ষুরাকৃতি হ্রদ নদীর পাওয়া যায় কোথায়? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন বি, নিম্নভাগে। অর্থাৎ আমরা জানি নদীর 3টে গতি রয়েছে, উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি। তো এই নিম্নগতিতে কিন্তু এটি দেখা যায়। নেক্সট হিমালয়ের নাইস এক ধরনের কোন শিলা? তো নাইস হচ্ছে একটি গুরুত্বপূর্ণ শিলা যেটি হিমালয়ের গ্রানাইট এবং নাইসের কথা শুনেছি। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, আগ্নেয় শিলা। নেক্সট খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, দেখো সংবিধান থেকে এসছে। তো সংবিধানে ভারতবর্ষকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে, তার মানে কি? তো এটার মানে এটাই যে অপশন সি দেখো, রাষ্ট্র মনে করে যে ধর্ম ব্যক্তির নিজস্ব ব্যাপার এবং ধর্মের ভিত্তিতে কোনো রকম বৈষম্যমূলক আচরণ করা হয় না। চলো নেক্সট
রাষ্ট্রপতি পদের জন্য প্রার্থী হতে গেলে একজনকে কত বছর বয়স করতে হবে? তো দেখো, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি এই উভয়ের ক্ষেত্রে কিন্তু আমরা অপশান এ হচ্ছে সঠিক উত্তর, 35 বছরের বেশি কিন্তু বয়স হতে হবে। অর্থাৎ ন্যূনতম কিন্তু তার 35 বছর বয়স থাকতে হবে, তবে কিন্তু সেই পদের জন্য তিনি যোগ্য হবেন। তো অবশ্যই মনে রাখবে, এই সমস্ত এজ ক্রাইটেরিয়া থেকে প্রশ্ন আসে। যারা আমাদের ডিটেলস ক্লাসগুলো দেখেছো অবশ্যই কিন্তু অ্যান্সার করতে পেরেছো। এবার আমরা রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব। তো দেখো, ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য যোগ্যতা। তো সংবিধানের 58 নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতিকে হওয়ার জন্য কিন্তু নিচের যোগ্যতাগুলি প্রয়োজন। ব্যক্তিকে ভারতীয় নাগরিক হতে হবে, দেখো কমপক্ষে 35 বছর বয়স হতে হবে, যেটা আজকের প্রশ্ন ছিল, এবং লোকসভার সদস্য হওয়ার যোগ্যতা কিন্তু থাকতে হবে। কেন্দ্র ও রাজ্য আইনসভার সদস্য পদে থাকতে পারবেন না তিনি। কোনো রকম সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান যেখানে লাভজনক পদে আসেন কিন্তু থাকতে পারবেন না। এছাড়া রাষ্ট্রপতি প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে প্রার্থীর নামটি 50 জন নির্বাচক কর্তৃক প্রস্তাবিত এবং অন্যান্য 50 জন নির্বাচক কর্তৃক সমর্থিত হতে হবে। এছাড়া প্রত্যেক প্রার্থীকে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় 15,000 টাকা আরবিআইতে সুরক্ষা তহবিল অর্থ হিসেবে কিন্তু জমা রাখতে হবে। তো এই সমস্ত যোগ্যতা কিন্তু রাষ্ট্রপতি হতে গেলে প্রয়োজন। তো আশা করি কিন্তু তোমরা সমস্ত বিষয়টি বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্ন তাহলে দেখে নিই। নেক্সট ভীষণ গুরুত্বপূর্ণ, এখান থেকে 2 রকমের প্রশ্ন কিন্তু এক্সামে থাকে, বিগত বছরের প্রশ্নপত্রে উঠে কিন্তু দেখতে হবে। তো তার মধ্যে এই একটি, ভারতীয় সংবিধানের কতগুলি শিডিউল রয়েছে? তো কতগুলি শিডিউল কিন্তু বর্তমানে রয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, 12টি। এবং যদি বলা হয় যে পূর্বে কত ছিল, তো সেক্ষেত্রে অ্যান্সার করবে 8টি। এবার আমরা গুরুত্বপূর্ণ কিছু তফসিল সম্পর্কে দেখে নিই। প্রথম তফসিল দেখো, রাষ্ট্রের নাম এবং অঙ্গরাজ্যের নাম ইত্যাদি কিন্তু রয়েছে। দ্বিতীয় নম্বরে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং বিভিন্ন যে সমস্ত দক্ষ এবং উপাধ্যক্ষ রয়েছে তাদের বেতন ভাতার কিন্তু কথা বলা হয়েছে। নেক্সট তৃতীয় নম্বরে কেন্দ্র মন্ত্রিসভা লোকসভা নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিনিধিত্ব এবং সুপ্রিম কোর্টের বিচারক এবং কম্পট্রোলার, অডিটর জেনারেল, যেটাকে আমরা ক্যাগ বলে থাকি। তো এই প্রভৃতি যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছেন এদের কিন্তু শপথ বাক্য এগুলো ইত্যাদি কিন্তু রয়েছে তৃতীয় নম্বর তফসিলে। অবশ্যই এটিকে স্টার মার্ক দিয়ে রাখবে। এক্সামে কিন্তু আসে যে কোন তফসিলে যে ভারতের বিভিন্ন যে সমস্ত মহামান্য বিচারপতি, কম্পট্রোলার, অডিটর জেনারেল বা ক্যাগ, কেন্দ্রীয় মন্ত্রিসভা লোকসভা যে সদস্য রয়েছে, তো তাদের শপথ গ্রহণের বয়ান কোন তফসিলের অন্তর্গত? তো অবশ্যই মনে রাখবে তৃতীয় তফসিল। নেক্সট দেখো, চতুর্থ তফসিলে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে রাজ্যসভার সদস্য সংখ্যা সেটির বিভাজন রয়েছে। এটি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় যে কেন্দ্র এবং রাজ্যসভার যে আসন, তো এই সদস্যদের বিভাজনটা রয়েছে কিন্তু কোথায়? চতুর্থ তফসিল। পঞ্চম তফসিলে দেখো, তফসিলি জাতি উপজাতি যে শাসন কার্য পরিচালনার যে বিধানবিধি সেটি কিন্তু রয়েছে। এবং অসম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এদের যে তপশালী অধ্যুষিত অঞ্চল, এদের জন্য বিশেষ সুযোগ সুবিধা প্রদান করা হয়েছে এই ষষ্ঠ তফসিলে। সপ্তম তফসিল, যেটা রাজ্যগুলির যে ক্ষমতা বন্টনের মধ্যে আমাদের যে 3টে তালিকা রয়েছে, কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা, সেই বিষয় কিন্তু এই সপ্তম তফসিলে রয়েছে। 3টে তালিকার কথা সপ্তম তফসিলে বলা হয়েছে। চলো নেক্সট অষ্টম তফসিল দেখো, সংবিধানের যে স্বীকৃতিপ্রাপ্ত ভাষা ভীষণ গুরুত্বপূর্ণ, ভাষার কথা বলা হয়েছে কিন্তু এই অষ্টম তফসিলে। নবম তফসিলে ভূমি সংস্কার কায়ন ইত্যাদি কিন্তু জমি জারি যে প্রথা ছিল, যে অন্যের জমি কিন্তু সে বংশ পরম্পরা চলে আসছে, সেই জমিদারি প্রথার কিন্তু অবসান ঘটে নবম তফসিলে। নেক্সট দশম তফসিলে লোকসভা এবং বিধানসভার সদস্যদের ক্ষেত্রে সদস্যপদ খারিজ হওয়ার যে দলত্যাগ বিরোধী আইন, সেটি কিন্তু এই দশম তফসিলে রয়েছে। এছাড়া 11 এবং 12, 11তে রয়েছে পঞ্চায়েত এবং 12তে পৌরসভা। এটি কিন্তু তোমরা মনে রেখো। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট, এর মধ্যে কোনটি মৌলিক অধিকার নয়? তো আমাদের কিন্তু বর্তমানে 6টি মৌলিক অধিকার রয়েছে, প্রত্যেকে মনে রাখবে 6টি মৌলিক অধিকার কিন্তু রয়েছে এবং 11টি হচ্ছে মৌলিক কর্তব্য। এক্সামে কিন্তু আসে, অবশ্যই মনে রেখো। তো এর মধ্যে কোনটি মৌলিক অধিকার নয়? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন এ, সম্পত্তির অধিকার। তো এই সম্পত্তির অধিকারকে কিন্তু বর্তমানে আইন অধিকার হিসেবে রাখা হয়েছে এবং এটিকে বাতিল করে দেওয়া হয়েছে। নেক্সট, রাষ্ট্রপতি হচ্ছেন, তো রাষ্ট্রপতি হচ্ছেন কি? রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র ও সরকার উভয়ের প্রধান, সরকার প্রধান। তো আমরা জানি রাষ্ট্রপতি হচ্ছেন কি? সঠিক উত্তর অপশন রাষ্ট্রের প্রধান। তো ইনি কিন্তু নাম সর্বস্ব শাসক হিসেবে কিন্তু ভারতবর্ষে থাকেন এবং প্রধান ক্ষমতা ইত্যাদি কিন্তু প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত থাকে। নেক্সট, সংবিধান। এই সংবিধানের খসড়া তৈরির কমিটির চেয়ারম্যান কে ছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই স্টার মার্ক দেবে, বহুবার এক্সামে আসে। সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন বি,
ডক্টর B.R. আম্বেদকর। নেক্সট দেখো, কতবার সংবিধানের প্রেমবেল সংশোধিত হয়েছে? তো প্রেমবেল মানে কি? প্রেমবেল মানে হচ্ছে প্রস্তাবনা। তো ভারতের সংবিধানের যে প্রস্তাবনা রয়েছে, তো আমরা প্রত্যেকে জানি যে ভারতের প্রস্তাবনা হচ্ছে যে সংবিধান সম্পর্কে গুরুত্বপূর্ণ যে সমস্ত মুখ্যমন্ত্র যেটা, সেটাই কিন্তু এই প্রস্তাবনার মধ্যে উল্লিখিত রয়েছে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, একবার। একবার কিন্তু এই প্রেমবেল বা প্রস্তাবনা এটি কিন্তু সংশোধিত হয়েছে। নেক্সট, কোন বিচারালয়ের মৌলিক অধিকারকে কার্যকারী করার দায়িত্ব? ভালো করে প্রশ্নটি কিন্তু দেখবে। কোন বিচারালয়ের, অর্থাৎ তোমার যে বিচারালয় রয়েছে, তো এই বিচারালয়ের মধ্যে কোন বিচারালয় এই মৌলিক অধিকারকে কার্যকারী করার দায়িত্ব গ্রহণ করে? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান ডি, এ ও বি উভয়ের। তো অনেকে বলবে যে সুপ্রিম কোর্ট, কেননা ভারতের মূল যে সংবিধানের ব্যাখ্যাকর্তা, তো তাকে বলা হয় কাকে? সুপ্রিম কোর্টকে। তো সেক্ষেত্রে অনেকে সুপ্রিম কোর্ট অ্যান্সার করবে, কিন্তু না, সুপ্রিম কোর্ট ব্যাখ্যাকর্তা হতে পারে, কিন্তু সেক্ষেত্রে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট উভয়ের কিন্তু অবদান রয়েছে। নেক্সট, ভারতের কৃষিক্ষেত্রে সবুজ বিপ্লব আরম্ভ হয় কোথায়? তো দেখো, সবুজ বিপ্লব যেটি বিশেষত গম এবং ধানের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিল। তো ভারতে এর জনক ছিলেন কে? MS স্বামীনাথন, অবশ্যই মনে রাখবে। এবং ইনি সম্প্রতিকালে কিন্তু প্রয়াত হয়েছেন, এক্সামে আসার মতো কিন্তু প্রশ্ন। তো ভারতের কৃষিক্ষেত্রে সবুজ বিপ্লব আরম্ভ হয়েছিল কোন রাজ্যে? সঠিক উত্তর অপশন সি, পাঞ্জাব এবং হরিয়ানাতে। তো দেখো, পাঞ্জাব এখানে অপশানে রয়েছে, যদি পাঞ্জাব না থাকে সেক্ষেত্রে তোমরা হরিয়ানা অ্যান্সার করবে। নেক্সট, বন্দে মাতরম কে লিখেছিলেন? তো বন্দে মাতরম একটি গুরুত্বপূর্ণ রচনা। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু বন্দে মাতরমের রচনা করেছিলেন। নেতাজি সুভাষ থেকে একটি গ্রন্থ কিন্তু আসে, অবশ্যই মনে রাখবে, ইন্ডিয়ান স্ট্রাগল, গুরুত্বপূর্ণ গ্রন্থ। স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত এবং রবীন্দ্রনাথের একটি উপন্যাস গোরা, যেটি স্বদেশের যে আন্দোলনের বা পটভূমি। তো স্বদেশমূলক একটি গ্রন্থ হচ্ছে গোরা উপন্যাস, ভীষণ পরিমাণে কিন্তু এক্সামে আসে। নেক্সট, সকলোত্তর পথনাথ কাকে বলা হয়েছে? তো সকলোত্তর পথনাথ একটি গুরুত্বপূর্ণ উপাধি। তো এটি ধারণ করেছিলেন, সঠিক উত্তর হচ্ছে অপশন সি, হর্ষবর্ধন। তো হর্ষবর্ধন কিন্তু এই সকলোত্তর পথনাথ উপাধি ধারণ করেছিলেন। এছাড়া বাকি যেসব অপশানগুলো রয়েছে, এনাদের উপাধিগুলো একটু দেখে রাখবে, এখান থেকে প্রশ্ন কিন্তু এক্সামে থাকে। সমুদ্রগুপ্ত, সমুদ্রগুপ্তের গুরুত্বপূর্ণ উপাধি ছিল হচ্ছে কবিরাজ। এছাড়া সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলে কিন্তু আখ্যায়িত করা হয়। নেক্সট, দ্বিতীয় চন্দ্রগুপ্ত থেকে একটি প্রশ্ন আসে, বিক্রমাদিত্য, দ্বিতীয় চন্দ্রগুপ্ত উপাধি। এছাড়াও সরকারি, কেন? তিনি শকদের বিতাড়িত করেছিলেন বলে সরকারি উপাধি ধারণ করেছিলেন। নেক্সট, কনিষ্ক, কনিষ্ককে আমরা দ্বিতীয় অশোক হিসেবে জানি, কেননা তিনি অশোকের মতো বৌদ্ধ ধর্মের প্রচার করেছিলেন এই জন্য। তো এই কটি মনে রাখবে, এখান থেকে প্রশ্ন কিন্তু এক্সামে বহুবার এসছে। নেক্সট, আজকের শেষ প্রশ্ন, বুদ্ধচরিত কে লিখেছিলেন? তো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো, বুদ্ধচরিত বহুবার এক্সামে এসেছে। তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান এ, অশ্বঘোষ। বাকি গ্রন্থগুলো আমরা একটু জেনে নিই। বাণভট্ট, এনার গুরুত্বপূর্ণ লেখা হচ্ছে হর্ষচরিত, ইনি হর্ষবর্ধনে কিন্তু সভাকবি ছিলেন। বিশাখ দত্ত, এটি গুরুত্বপূর্ণ রচনা, মুদ্রা রাক্ষস, এক্সামে বহুবার কিন্তু এসছে। কলহন, প্রাচীন ভারতের একটি উল্লেখযোগ্য গ্রন্থ, যেটি দ্বাদশ শতাব্দী বা ত্রয়োদশ শতাব্দীর ইতিহাস জানতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে। তো কাশ্মীরের ইতিহাস জানা যায়। কলহন রচিত হচ্ছে রাজতরঙ্গিনী, অবশ্যই মনে রাখবে, রাজতরঙ্গিনী, রাজতরঙ্গিনী। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে, এবং যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা মোটামুটি 1300+ প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারের, যেটা 2000 থেকে 2019 পর্যন্ত, তো এই সমস্ত যতগুলো ক্লাসিফের এক্সাম রয়েছে আমরা কিন্তু পার্ট ওয়াইজ কিন্তু সলভ করব। তো প্রত্যেকে দেখতে থাকো, অবশ্যই এখান থেকে কিন্তু তোমরা কমন পাবে।